নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো 12। আর আরো 12 মধুবন্তীর সঙ্গে রয়েছে আমি অভিক। ভোটের আবহে অভিক আবারও উত্তপ্ত হয়ে উঠল ভাটপাড়া। ভোট গণনার ঠিক আগে উত্তপ্ত ভাটপাড়া। বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজির ঘটনা ঘটেছে। ভাটপাড়ার 18 নম্বর ওয়ার্ডের এই ঘটনা, যেখানে তৃণমূলের বিরুদ্ধেই মূলত এই হামলা চালানোর অভিযোগ উঠছে। অর্জুন সিং তিনিই অভিযোগ করেছেন, যেখানে তিনি বলেছেন যে পুলিশ যদি ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু এর রিয়াকশন হবে। এইভাবেই হুঁশিয়ারি দিয়েছেন অর্জুন সিং। তৃণমূল নয়, বোমাবাজিতে জড়িত রয়েছে বিজেপি, এমনটাই কিন্তু পাল্টা দাবি করছে সোমনাথ শ্যাম। অর্থাৎ সামনেই যেখানে লোকসভা নির্বাচনের 7ম দফা রয়েছে, তারপরেই রয়েছে ভোট গণনা, তার আগেই এই ধরনের ঘটনা ভাটপাড়া উত্তপ্ত হয়ে উঠল। শুভজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। শুভজিৎ, কি ঘটেছে, ঠিক কি অভিযোগ তোমার কাছে আরো স্পষ্টভাবে জানতে চাইবো। দেখো মধুবন্ধুদি, গতকাল রাত্রিবেলা বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি উমাশঙ্কর সিং এর বাড়ির সামনে একদল দুষ্কৃতী এসে বোমাবাজির ঘটনা ঘটে। সেই বোমাবাজির ঘটনায় কিন্তু ইতিমধ্যেই আজকের সকালবেলায় অর্জুন সিং তার নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনি পোস্ট করেন এবং বলেন যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই বোমাবাজির ঘটনা চালিয়েছেন বিজেপি নেতা কর্মীদেরকে ভয় দেখানোর জন্য। এই বিষয়ে আমরা সকালবেলা যাই এবং দেখি যে সেই জায়গাতেই একজন দুষ্কৃতী আসেন এবং উমাশঙ্কর সিং এর বাড়ি লক্ষ্য করে একটি বোমা ফেলেন এবং বোমা বিস্ফোরণ হয়, কিন্তু কেউ আহত না হলেও এলাকায় কিন্তু একটা আতঙ্কের ছায়া ছড়িয়েছে। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এই বিষয়ে বলেন যে 12 ঘন্টা কেটে গেলেও পুলিশের তরফ থেকে কাউকে গ্রেপ্তার করা হয়নি। যেখানে বোমা পড়েছে সেখান থেকে প্রায় 200 মিটার দূরে রয়েছে আটচালা বাগান ফাঁড়ি। জগদ্দল থানাকে ভেঙে এই আটচালা বাগান ফাঁড়ি তৈরি করা হয়েছে যাতে দুষ্কৃতিমূলক কাজকর্ম কমানো যায় সেই এলাকায়। কিন্তু তারপরেও ভোটের দিন বোমাবিহীন থাকলেও ভোটের পরে অর্থাৎ রেজাল্টের ঠিক কিছুদিন আগেই কিন্তু বোমাবাজির ঘটনায় এই নিয়ে কিন্তু এলাকায় একটা চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে। তোমাকে বলে রাখি 2024 সালের শুধু ঘটনা নয়, 2019-এর পর থেকে 2020, মেনলি 2020-র পর থেকে এই উমাশঙ্কর সিং এর বাড়ি লক্ষ্য করে কিন্তু একাধিকবার বোমা চলার ঘটনা ঘটেছে। কিন্তু এই আজকের ঘটনায় উমাশঙ্কর সিং বাড়িতে না থাকলেও তার বাড়ির সামনে বোমাবাজির ঘটনা কেন ঘটালো বা কারা ঘটালো এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের জগদ্দল থানার পুলিশ। এই বিষয়ে ব্যারাকপুরে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম তিনি দাবি করেছেন যে সম্পূর্ণ ঘটনা কিন্তু বিজেপির তরফ থেকেই করা হয়েছে। এর ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনো রকমের জড়িত নেই। এই ঘটনা সম্পূর্ণভাবে অর্জুন সিং লোকজন দিয়ে এই বোমা ফেলার ঘটনা ঘটেছেন, কারণ বেশ কিছুদিন ধরে উমাশঙ্কর সিং এর সঙ্গে অর্জুন সিং এর কোনো কথাবার্তা হচ্ছিল না। সম্পূর্ণভাবে রাজনীতি থেকে অফ হয়ে গেছিলেন উমাশঙ্কর সিং এবং তাকেই কিন্তু এক প্রকার ভয় দেখাতেই অর্জুন সিং এর তরফ থেকে এই বোমাবাজির ঘটনা বলে অভিযোগ করেছেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। মধুবন্তী। ধন্যবাদ শুভজিৎ। কথা বললাম আমাদের প্রতিনিধি শুভজিতের সঙ্গে। এবং ভোট গণনার আগে কিভাবে উত্তপ্ত ভাটপাড়া বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজির ঘটনায়, সেই ছবি আরো স্পষ্ট করলেন আমাদের প্রতিনিধি। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন অর্জুন সিং, কি বলছেন শুনুন। কালকে রাত্রিবেলা মদ খেয়ে তৃণমূলের কিছু উপদ্রবীরা এইসব ঘটনা ঘটিয়েছে। সব জায়গায় ক্যামেরা আছে, পুলিশ দেখতে পাচ্ছে না। আমি আপনাদের মাধ্যমে পুলিশকে বলবো কে এইগুলো যদি বন্ধ না করাতে পারেন তো কালকে যখন এর রিয়াকশন হবে তার দায়ী কিন্তু পুলিশকে নিতে হবে। আর নাহলে ইমিডিয়েট ক্যামেরাটা দেখে কারা বোম মেরেছে তাকে অ্যারেস্ট করুন। আর যদি না অ্যারেস্ট করুন তাহলে খোলা ময়দানে লড়াই হবে। কোনো উপায় নেই, আমাদের কাছে কোনো উপায় নেই, ব্যাক ফুটে যাওয়ার আমাদের কাছে কোনো জায়গাও নেই। মমতা ব্যানার্জি পুলিশকে নিষ্ক্রিয় রেখে বাংলায় ক্ষমতায় আছে, আর কি আছে? এ তো কোনো নতুন ব্যাপার আর জিজ্ঞেস করলে। একদিকে যখন অর্জুন সিং দাবি করছেন এই ঘটনায় তৃণমূল জড়িত রয়েছে, অন্যদিকে সোমনাথ সেন তিনি বলছেন যে তৃণমূল নয়, বোমাবাজিতে জড়িত রয়েছে বিজেপি। কি বলছেন তিনি শুনুন। তৃণমূল কংগ্রেস এর কাজ নয়, যারা বোমগুলি নিয়ে কারবার করে তাদেরই কাজ হবে। বোমগুলো বানিয়েছিল, ঠিক মতন ইউজ করতে পারেনি। আপনারা দেখেছেন যে ঐতিহাসিক ইলেকশন এবার 2024 লোকসভা হয়েছে, যেখানে একটা বোমও চলেনি, যেখানে একটা গুলিও চলেনি। উমাশঙ্কর সিং উনি প্রাক্তন বিজেপি লিডার নেতা, কিন্তু এই সময় উনি সক্রিয় নন এবং উনি আর অর্জুনের মতন দুরাচারী লোকের সাথে রাজনীতি করতে রাজি নয়, সেই জন্য উনি এখান থেকে সরে গেছে। তো আশা করি ওনাকে তৃণমূলের সাথে ওনার কোনো সংঘাত নেই, তৃণমূলের সাথে ওনার কোনো অসুবিধা নেই।
রাজনৈতিক পরিবেশের মধ্যে যেরকম একটি পরিবেশ হয় সেই পরিবেশের সাথেই উমাশঙ্কর সিং আছেন। আমাদের সাথে পার্টি আলাদা হতে পারে, কিন্তু এমনি ব্যক্তিগত সম্পর্ক ভালো। কিছুক্ষণ আগে বঙ্গে জনসভা করলেন নরেন্দ্র মোদী। কাকদ্বীপে তিনি যে বার্তা দেন সেদিকে এবার একটু নজর রাখবো। তিনি আজকে যেটা বলেন 24-এর ভোটে বাংলায় তার শেষ প্রচারে তিনি উন্নয়নের বিষয় উল্লেখ করেন। তিনি বলেন উজ্জ্বলা থেকে আয়ুষ্মান প্রকল্প, মহিলা সুরক্ষায় হেল্পলাইন চালুর কথা সবই তৃণমূল বলে এটা হতে দেব না, ওটা হতে দেব না। অর্থাৎ সবসময় তৃণমূলকে নিশানা করা হচ্ছে, তার একটাই কারণ তারা নাকি সমস্ত কর্মকাণ্ডে বাধা দেয়। এদের একটাই এজেন্ডা, এরকমটাই বলেছেন তিনি। পাশাপাশি বলছেন যে কাটমানি চাই, একথাই বলে তৃণমূল। আজকের কাকদ্বীপের সভায় পরতে পরতে তার যে বক্তব্য সেখানে কিন্তু কার্যত তৃণমূলকেই নিশানা করে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং বারবার তিনি বলেছেন যে এই যে ঘটনা যেখানে তৃণমূলকেই নিশানা করেছেন এবং এদের একটাই এজেন্ডা কাটমানি চাই। ভোটে বাংলায় শেষ প্রচারে মোদী এসে উন্নয়নের ওপর জোর দেন। তিনি বলছেন যে উজ্জ্বলা থেকে আয়ুষ্মান প্রকল্প সবটাই করেছে বিজেপি সরকার, কিন্তু তৃণমূল বলে সবেতেই তাদের সমস্যা, এটা তারা হতে দেবে না। বাংলার প্রতি তৃণমূলের ঘৃণা দেখতে পাওয়া যায়। ওদের কাছে একটাই অস্ত্র, এটা হতে দেবে না। বিকাশের জন্য মোদী যা করে তৃণমূল বলে সেটা হতে দেবে না। কি বলেছেন আজকে নরেন্দ্র মোদী, শুনবো। महिलाओं की सुरक्षा के लिए हेल्पलाइन बनाई। टीएमसी कहती है एटा एटा होते देबो ना, एटा होते देबो ना। हम देश के हर महिला को उज्ज्वला सिलेंडर दे रहे हैं। बंगाल सरकार लाखों एप्लीकेशन लटकाए हुए हैं। टीएमसी का कहना है एटा एटा होते देबो ना। लेकिन टीएमसी बंगाल में आयुष्मान योजना नहीं लागू होने दे रही है। टीएमसी कह रही है एटा 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 होते देबो ना। আপনাদেরকে শোনালাম যে কাকদ্বীপে আজকের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিভাবে নিশানা করেছেন তৃণমূলকে। তিনি বারবার বলেছেন যে তৃণমূলের একটাই অস্ত্র, এটা হতে দেব না। আমরা সরাসরি এই নিয়ে কথা বলবো। মানুষ প্রধান এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মানুষ। আজকে নির্বাচনী প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি পরতে পরতে তৃণমূলকেই কার্যত নিশানা করেছেন। তিনি বলছেন যে মোদীর যে বিকাশ, সেই বিকাশকে আটকাতে চাইছে তৃণমূল। বাংলার মানুষের যে ভালোবাসা বিজেপির প্রতি তা তৃণমূল সহ্য করতে পারছে না এবং মোদী যা যা উন্নয়ন করছে তা হতে দেব না, এমনটাই কিন্তু বলে তৃণমূলকে নিশানা করেছেন তিনি। আর কি বললেন আজকের এই সভা থেকে? দেখো অভিক, তোমাকে প্রথমে বলে রাখি মথুরাপুর 2024 লোকসভা মথুরাপুর 2024 লোকসভা কেন্দ্রে মথুরাপুরের যে প্রার্থী অশোক মুখার্জির নেতৃত্বে একটি জনসভা হয় কাকদ্বীপ স্টেডিয়াম ময়দানে। সেখানে সেই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী যে সমস্ত প্রকল্পের কথা বলে ধরেছে, যারা গ্যাস বা আহ্বান ভারতের কথা বলেছে একাধিক প্রকল্পে, সে সমস্ত প্রকল্প রাজ্য সরকার করছে বলে এমনটি করেছে। মানুষ, তুমি আমাদের সঙ্গে থাকো। মানুষ, তোমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে না, তবে আসবো তোমার কাছে। তবে আপনাদেরকে জানিয়ে রাখবো যে 24-এর লোকসভা নির্বাচনের সপ্তম দফা 1 জুন রয়েছে। শেষ দফার আগে নির্বাচনী প্রচারে কাকদ্বীপে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখান থেকেই সবেতেই তৃণমূল বলে এটা হতে দেব না, সেটা হতে দেব না। তৃণমূলের এই একটাই অস্ত্র, এভাবেই কিন্তু তৃণমূলকে কার্যত নিশানা করলেন মোদী। তৃণমূল এবং জোট ইন্ডিয়াকে কটাক্ষ করেন মোদী। তৃণমূল এবং জোট ইন্ডিয়া বাংলাকে উল্টো দিকে নিয়ে যাচ্ছে। বিজেপির প্রতি বাংলার ভালোবাসা তৃণমূল সহ্য করতে পারছে না, আর সেই জন্যই ওরা ক্ষেপে গিয়েছে। কি সব বলে, বাংলার প্রতি তৃণমূলের ঘৃণা দেখতে পাওয়া যায়। ওদের কাছে একটাই অস্ত্র, এটা হতে দেবে না। বিকাশের জন্য মোদী যা করে তৃণমূল বলে সেটা হতে দেবে না। বারবার তৃণমূলকে নিশানা করে আজকে নরেন্দ্র মোদী কাকদ্বীপ থেকে এই বার্তাই দেন, এই বক্তব্যই স্পষ্ট করেন। আর এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
আরো 12 নিয়ে ফিরে এলাম বিরতির পর। যে খবর আপনাদেরকে বিরতিতে যাওয়ার আগেও দিচ্ছিলাম যে কাকদ্বীপে সেখানে আজকে নির্বাচনী প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখান থেকে কিন্তু একের পর এক তার যে বার্তা কার্যত সেখানে নিশানা করেছেন তৃণমূলকে এবং তিনি বলেছেন যে 4 জুনের পর রাজনীতিতে তোলপাড় হবে। 4 জুন অর্থাৎ লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিন, আর তারপরেই নাকি রাজনীতিতে তোলপাড় হবে এমনটাই বার্তা দিয়ে গেলেন প্রধানমন্ত্রী। তাই তো মধুবন্তী? একদমই, আগামী 6 মাসে দেশের রাজনীতিতে নাকি তোলপাড় হবে এই বক্তব্যই স্পষ্ট করলেন তিনি। বললেন পরিবারবাদী দলগুলি তছনছ হয়ে যাবে। 4 জুনের পর পরিবারবাদী যে সমস্ত দল রয়েছে, বোঝাই যাচ্ছে কোন দলকে বিশেষত তিনি নিশানা করতে চাইছেন, সেই সমস্ত দলগুলি তছনছ হয়ে যাবে। কাকদ্বীপের সভা থেকে আর কি বলেছেন শুনুন একবার। 4 जून के बाद अगले 6 महीने में देश में बहुत बड़ा राजनीतिक भूचाल आने वाला है। ये परिवारवादी पार्टियां अपने आप बिखर जाएगी। इनके कार्यकर्ता भी अब थक चुके हैं। वो भी देख रहे हैं कि देश किधर जा रहा है। শুনলেন নরেন্দ্র মোদী কি বলেছেন। তিনি বললেন যে পরিবারবাদী যে দলগুলো রয়েছে ভোটের ফলাফল বেরোনোর পর অর্থাৎ ঘোষণা হওয়ার পরেই কিন্তু তারা নিজের থেকেই তছনছ হয়ে যাবে। রাজনীতিতে একটা তোলপাড় করা ঘটনা ঘটবে। পরিবারবাদী যে দলগুলো রয়েছে তারা তছনছ হয়ে যাবে নিজের থেকেই, অর্থাৎ স্বাভাবিক নিয়মেই যে নির্বাচনের ফল বেরোবে। অভিক মোদীর যেটা বক্তব্য, তারা যেটা বুঝতেই পারছেন যে সমস্ত দল পরিবার নির্ভরশীল, পরিবারতন্ত্র যাদের বিশ্বাস করে, তারা তছনছ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। রাজনীতিতে এটাই তোলপাড় করা একটা বিষয় হয়ে দাঁড়াবে আফটার রেজাল্ট, এটাই মনে করছেন নরেন্দ্র মোদী। একেবারেই তাই, এবং সময়সীমা কিন্তু তিনি ধার্য করে গেছেন। তিনি বলেছেন যে 4 জুন যেদিন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। শান্তনু সেন তৃণমূল মুখপাত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। শান্তনু বাবু, আজকে কাকদ্বীপের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলছেন যে 4 জুনের পর রাজনীতিতে একটা বিরাট পরিবর্তন হবে, রাজনীতিতে তোলপাড় হবে, পরিবারবাদী দলগুলো যেগুলো রয়েছে সেগুলো তছনছ হয়ে যাবে। কি বল? তার মানে কি উনি বলতে চাইছেন ওনার দলটাই সবার আগে তছনছ হয়ে যাবে? কারণ পরিবারবাদের সব থেকে দুষ্ট রাজনৈতিক দলটার নাম ভারতীয় জনতা পার্টি। তার মানে কি তিনি তার নাম্বার 2 অমিত শাহকে টার্গেট করে বললেন, যার ছেলে জয় শাহ কোনোদিন ক্রিকেট ব্যাট না ধরে বিসিসিআই সর্বেসর্বা হয়েছেন সৌরভ গাঙ্গুলিকে বঞ্চিত করে। তার মানে কি তার তীরটা অনুরাগ ঠাকুর থেকে শুরু করে ভারতী পাওয়ার থেকে শুরু করে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া থেকে শুরু করে ধর্মেন্দ্র প্রধান থেকে শুরু করে রাজনাথ সিং থেকে শুরু করে এই সমস্ত মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে যারা পরিবারবাদে দুষ্ট, নাকি কৈলাস বিজয়বর্গী বা সিদ্ধার্থনাথ সিং এর মতো নেতাদের বিরুদ্ধে তিনি বলতে চাইলেন? আমার মনে হয় প্রকারান্তরে তিনি মেনে নিলেন যে 2024-এ 4 জুনের পর তার দলটাই তছনছ হয়ে যাবে, কারণ পরিবারবাদে সব থেকে দুষ্ট রাজনৈতিক দলের নাম বিজেপি। বেশ, ধন্যবাদ আপনাকে। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন এবং আপনারা শুনলেন যে সেই ক্ষেত্রে কিন্তু তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে এই যে পরিবারবাদী দল বলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসলে নিজের দলকে বোঝাতে চেয়েছেন, এভাবেই কিন্তু কটাক্ষ করতে শুরু করেছে তৃণমূল, যেখানে আগামী 6 মাসে দেশের রাজনীতিতে তোলপাড় হওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তৃণমূলের যেটা রিয়াকশন, তাদের বক্তব্য তাহলে মোদী নিজেদের কথাই বলেছেন এবং সেই জায়গা থেকে দেখতে গেলে তারা যেটা মনে করছেন, অর্থাৎ তৃণমূল মনে করছে যে তছনছ হয়ে যাবে বিজেপি। 4 জুনের পর বিকশিত ভারত নির্মাণ হবে, এমনটাই আজকে মোদী বার্তা দিয়েছেন। তিনি আরো বলেন, ভারত বিশ্বের 5ম বড় অর্থনীতি থেকে 3য় বড় অর্থনীতি হতে চলেছে, আর বিকশিত ভারতের জন্য বিকশিত বাংলা হওয়ার প্রয়োজন রয়েছে, আর 4 জুন থেকে বিকশিত ভারত নির্মাণ হবে। আরো ভারতের সময় হয়ে গেছে আরো একটা বিরতি নেওয়ার। বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। প্রধানমন্ত্রীর যে নির্বাচনী কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির কথা তো উল্লেখ করলাম। কাকদ্বীপে তার জনসভা যেমন আপনাদের দেখিয়েছি, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় আসি। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেখানে যেখানে নির্বাচনী সভা করবেন তার মধ্যে অন্যতম হচ্ছে বারুইপুর, তারপর উত্তর কলকাতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা, এবং শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় মেটিয়াবুরুজে তার সমর্থনে এই প্রথমবার সভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদমই তাই, 7ম দফা নির্বাচনের আগে নির্বাচনী প্রচারে ঝড় তুলতে ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বারুইপুরে সেখানে তৃণমূল প্রার্থী
প্রার্থী শাইনী ঘোষের সমর্থনে তিনি জনসভা করবেন। পাশাপাশি উত্তর কলকাতাতেও সভা রয়েছে তার, ডায়মন্ড হারবারের মেটিয়া বুরুজেও সভা করবেন। আমরা এই কর্মসূচি নিয়েই বিস্তারিত জানবো। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেবজ্যোতি, নির্বাচনী প্রচারে আজ মমতা বন্দ্যোপাধ্যায় আজ দিনভর কি কর্মসূচি থাকছে তার? দেখো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 3টি কর্মসূচি করবেন। প্রথম কর্মসূচি তিনি বারুইপুরে করবেন এবং দ্বিতীয় কর্মসূচি তিনি করবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে শ্যামবাজার থেকে রোড শো করবেন এবং সেটা সিমলা স্ট্রিটে বিবেকানন্দের বাড়ির সামনে শেষ হবে এবং তৃতীয় জনসভাটি করবেন তিনি মেটিয়া ব্রিজে। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আগামীকাল বিকেল 5টার সময় প্রচার শেষ হচ্ছে, অর্থাৎ শেষ দফার যে প্রচার, এই প্রচারে সমস্ত রাজনৈতিক দল ঝাঁপিয়ে পড়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে 3টি কর্মসূচি রয়েছে এবং 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে এই নিয়ে 3বার তিনি পথে নামলেন এবং বারুইপুরে আজকে শাইনী ঘোষের সমর্থনেও তিনি সভা করবেন। অন্যদিকে মেটিয়া ব্রিজে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করবেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদমই। আরো একটা বিষয় দেবজ্যোতি, খুব তাৎপর্যপূর্ণভাবে আজকে ডায়মন্ড হারবারের মেটিয়া বুরুজ, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে সভা করবেন তৃণমূল নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার হয়ে প্রথমবার আজ নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিতে পারেন, বিশেষ করে সেদিকে আমাদের নজর থাকছে, তাই তো? দেখো, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত লোকসভাতেই তিনি প্রচার করেছেন এবং সেই মতোই কিন্তু তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়েও আজকে পথে নামছেন। একই মঞ্চে মেটিয়া ব্রিজে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক দলগুলো তাকিয়ে আছে একই মঞ্চে দলের 2 প্রধান বহুদিন পরে একসঙ্গে তারা সভা করবেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল কংগ্রেসের কাছে অত্যন্ত রাজনৈতিকভাবে শক্ত জমি হচ্ছে এই মেটিয়া ব্রিজ, সেখানেই তিনি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে তৃণমূল নেত্রী সভা করবেন এবং সেই দিক থেকে কিন্তু রাজনৈতিকভাবে গুরুত্বের পাশাপাশি একই পরিবারের 2 সদস্য এবং দলের সর্বোচ্চ নেতৃত্ব তারা একসাথে কিন্তু একই মঞ্চ শেয়ার করবেন। ধন্যবাদ। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোড শো করে গিয়েছেন কলকাতার উত্তরে। আজ মোদীর সেই যাত্রাপথেই পাল্টা রোড শো করার সিদ্ধান্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আর যা কর্মসূচি রয়েছে তা সবটাই আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই সেই সমস্ত নির্বাচনী প্রচারে কি বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকে নজর থাকবে পরবর্তী সময়। আর এরপর আরো একটি গুরুত্বপূর্ণ খবর দেব আপনাদেরকে, যেখানে তৃণমূলের বুথ দখল করতে এলে গাছে বেঁধে পালিশ করার নিদান। ভোটের আগে এমনই নিদান দিলেন বিজেপির রাজ্য সংখ্যালঘু সেলের নেতা কাশেম আলী। বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে একটি পথসভায় গিয়ে এমন মন্তব্য করেন কাশেম, জানিয়ে নতুন করে আবার শুরু হয়েছে বিতর্ক। কাশেম আলী তিনি দাবি করছেন যে বিজেপির কার্যকর্তাদেরকে খুন করা হয়েছে, সাধারণ মানুষকে ভোট দিতে দেয়নি তৃণমূল, তাই ভোট লুট করতে প্রতিরোধ গড়তে চাইছে বাংলার মা বোনেরা। এই নিয়ে বিজেপিকে পাল্টা আক্রমণও করেছে তৃণমূল। তবে কাশেম আলী তিনি কিন্তু এবার তৃণমূলকে নিদান দিয়েছেন যে গাছে বেঁধে মারার। কি বলেছেন, কি নিদান দিয়েছেন সভা থেকে শুনুন। আর মনে রাখবেন, যদি বুথ দখল করতে আসে আমার ভেপিয়ার ভাইদের বলে রাখবো, পঞ্চায়েতে কিন্তু আপনাদের অভিজ্ঞতা আছে, এবারে কিন্তু একটু পালিশ করে দেবেন, এমন পালিশ করবেন যেন সারা জীবন মনে রাখে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবার যে অভিশাপ, এমন পালিশ করবেন সারা জীবনের জন্য যেন এদের শিক্ষা হয়। ভোট যদি লুট করতে আসে গাছে বেঁধে রাখবেন, গাছে বেঁধে রেখে কেন্দ্রীয় বাহিনীকে খবর দেবেন। কাশেম আলীর বক্তব্য তো শুনলাম, এবার কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। সঞ্জিত, তৃণমূল বুথ দখল করতে এলে নাকি গাছে বেঁধে একেবারে পালিশ করে দেবেন, এই নিদান হাঁকলেন কাশেম আলী। অদ্ভুত নিদান দেওয়া হলো, এই নিয়ে রাজনৈতিক মহলও কিন্তু তোলপাড় হয়েছে। অদ্ভুত এই বক্তব্য। একেবারে দেখো, ফের বিতর্কিত মন্তব্য, উস্কানিমূলক মন্তব্য। নির্বাচন অর্থাৎ 2000 লোকসভা নির্বাচনের প্রথম দফা থেকে একদম শেষ দফা অর্থাৎ 7ম দফা নির্বাচনের মধ্যে একের পর এক কিন্তু এই বিতর্কিত মন্তব্য করেছে যে রাজ্য বিজেপির সংখ্যালঘু সেলের এই নেতা কাশেম আলী। এবং বারবারই দেখা যাচ্ছে বসিরহাটে কখনো খোলা পাতায়, কখনো মাটিয়া, কখনো দেগঙ্গা, আবার ফের
যেটা দেখায় যে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিশেষ করে ভেভিয়াতে কিন্তু এই কাশেম আলী কিন্তু পথসভায় প্রকাশ্যে হুমকি দেয়। তিনি বলেন যে তৃণমূল নেতারা ভোট লুট করতে আসলে তাদের বেঁধে রাখুন, তাকে বেঁধে রাখুন, তারপরে তাকে পালিশ করুন, তারপরে এমনকি কেন্দ্রীয় বাহিনীকে ডেকে আনুন। এই নিয়ে কিন্তু রাজনৈতিক তথ্য জড়িয়েছে। পাশাপাশি পাল্টা তৃণমূলের চেয়ারম্যান অর্থাৎ উত্তর বিধানসভা বসিরহাটের যে চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ রনি বলেছে তৃণমূল ভোট লুটে সঠিকভাবে বিশ্বাস করে না, জনগণের রায় মেনে নেয় এবং যারা সমাজে এই ধরনের উস্কানিমূলক মন্তব্য করছেন তারাই আসলে পায়ের তলাতে মাটি সরে গেছে। সব মিলিয়ে অভিযোগ পাল্টা অভিযোগে সেই দফা নির্বাচনের আগে রীতিমতো বিজেপি তৃণমূলের কিন্তু রাজনৈতিক উত্তপ্ত ছড়াতে শুরু করেছে বসিরহাট লোকসভা কেন্দ্রে। কারণ এই গোটা পরিস্থিতির উপর যেমন একদিকে রাজনৈতিক বক্তব্য নিয়ে একে অপরের উপরে রীতিমতো বিষোদ্গার করেছে, অন্যদিকে লোকসভা কেন্দ্রে নতুন করে যাতে অশান্তি চালানোর চেষ্টা করছে এমনটাই দাবি করেছেন তৃণমূল নেতৃত্ব। মনুমন্ত্রী, ধন্যবাদ তোমাকে। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে তো শোনালাম যে বিজেপি নেতা কাশেম আলী তার এই বক্তব্য, যাকে নিয়ে কিন্তু লোকসভা নির্বাচনের আবহে একাধিক বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। কিন্তু এই বিতর্ক শুরু হওয়ার পর কাশেম আলী তিনি কিন্তু সাফাই দিচ্ছেন। কি বলছেন তিনি সাফাই দিয়ে শোনাব। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস যে ভাষা বোঝে সেই ভাষায় আমরা প্রয়োগ করবে এবং মা বোনেরা ভোট রুখতে প্রতিরোধ তৈরি করবে, ব্যারিকেড তৈরি করবে, প্রয়োজন হলে গাছে বেঁধে মানুষ প্রতিরোধ করবে। কি কারণে, কি জন্য? ভোট রিগিং রুখতে ওরা এখন পুলিশকে দিয়ে মিথ্যা কেস দিয়ে মানুষকে ফাঁসাচ্ছে, আমাদের বিজেপির কার্যকর্তাদেরকে সমস্ত জেলে পোড়ার চেষ্টা করছে, ওরা পুরুষ শূন্য করতে। বিজেপি নেতা কাশেম আলীর যে বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সেই বক্তব্য আপনাদের শোনালাম। এবার তৃণমূলের পাল্টা কি বলছে তাও শোনাবো, শুনুন। উস্কানিমূলক কথাবার্তা, তৃণমূল ভোট লোড করে না, জনগণের ভোট নিয়ে জনগণের রায় নিয়ে তৃণমূল কংগ্রেস চলে, জনগণের উপরেই তৃণমূল নির্ভরশীল, জনগণই তৃণমূলের সম্পদ। উস্কানিমূলক কথাবার্তা যত নির্বাচন কাছে আসবে তত বিজেপি বলবে, কারণ বসিরহাটে লোকসভা ভোটে ওরা জানছে ওরা হেরে গেছে, কয়েক লক্ষ ভোটের ব্যবধানে এখানে হাজী নুরুল ইসলাম সাহেব তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতবে, এটা ওরা ওদের কাছে পরিষ্কার চিত্র। চোখ রাখবো ক্যানিং এর খবরে। ক্যানিং এ নির্মীয়মান দোকান ভেঙে জখম 5 জন। নির্মাণ কাজ চলাকালীন এই দুর্ঘটনাটি ঘটেছে। চলন্ত অটো এবং ভ্যানের ওপর ভেঙে পড়ে একাংশ, আহতরা ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে এবং এই ঘটনার জেরে 3 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আমরা এই নিয়ে কথা বলবো। রাজু দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। রাজু, ঠিক কি ঘটনা ঘটেছে সেখানে, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? দেখো, আজ সকালে হঠাৎই ক্যানিং বাস স্ট্যান্ড পুরাতন বিডিও অফিসের সামনেই সেই বিল্ডিং ভেঙে পড়ে এবং স্থানীয় মানুষ দাবি করেছে অবৈধভাবে এই বিল্ডিংটি নির্মাণ করেছিল। প্রশাসনের স্থানীয় পঞ্চায়েতের তরফ থেকে বারণ করে যাওয়া সত্ত্বেও সে কিন্তু রাতের অন্ধকারে এই বিল্ডিং এর কাজ করছিল। তারপরে এই বিল্ডিংটি হঠাৎ হুড়মুড়িয়ে পড়ে একটি অটোর উপরে, চলন্ত এই বারুইপুর রোড, ক্যানিং বারুইপুর রোডে। তারপরে আশঙ্কাজনক অবস্থায় 5 জনকে ক্যানিং মহকুমা হাসপাতালে এবং সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। এ বিষয়ে ক্যানিং থানার পক্ষ থেকে ওই অভিযুক্ত ঘর মালিকের বিরুদ্ধে সুমোটো মামলা রিজু করে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। রাজু, তুমি বলছো যে এই মুহূর্তে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ, পুলিশের কি বক্তব্য এই দুর্ঘটনা নিয়ে? দেখো, পুলিশের এই ঘটনা নিয়ে তাদের বক্তব্য, তারা সমস্ত বিষয়টা তদন্ত করে দেখছেন এবং স্থানীয় প্রশাসনের পারমিশন ছিল কিনা সেটাও দেখছেন এবং সবকিছু খতিয়ে দেখার পরে যে এই যে অভিযুক্ত যে দোকান মালিক তার বিরুদ্ধে কিন্তু কঠোর শাস্তির দাবি করেছে স্থানীয় মানুষজন এবং পুলিশ প্রশাসন তাদেরকে আশ্বস্ত করেন যে এই বিষয়ে কোনো রকম করা হবে না, কোনো রকম তাদেরকে ছাড়া হবে না এবং তাদেরকে কঠিন শাস্তির জন্য তারা চেষ্টা করবেন। বেশ, ধন্যবাদ তোমায়। রাজু দাস আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন যেখানে ক্যানিং এ নির্মীয়মান দোকান ভেঙে পড়ে এবং এই ঘটনার জেরেই 5 জন জখম হয়েছে। উত্তর সিকিমের দিকে নজর রাখবো। ভারী বৃষ্টি বাড়লো তিস্তার জল, বিপদ সীমার উপর বইছে তিস্তার জল। টোটগাঁওয়ে ঢুকছে তিস্তার জল, স্বাভাবিকভাবে আতঙ্কিত গ্রামবাসীরা।
এবং এই যে ঘটনা তার জেরে কিন্তু কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং সেই কন্ট্রোল রুম থেকেই প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে পরিস্থিতির ওপর। যেখানে টোটগাঁওয়ে ঢুকছে তিস্তার জল, আতঙ্কিত হয়ে পড়েছেন সেখানকার গ্রামবাসীরা। ছবি তুলে ধরছি আপনাদের সামনে। কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং প্রত্যেক মুহূর্তে নজর রাখা হচ্ছে সেই কন্ট্রোল রুম থেকে এবং সেখানকার আশেপাশের মানুষজন তাদের যাতে কোনো সমস্যায় পড়তে না হয় সেদিকেও কিন্তু নজর রাখছে প্রশাসন। কৌস্তব ভৌমিক আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন। কৌস্তব, কি পরিস্থিতি এই মুহূর্তে? ছবিতে আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবেই আতঙ্কিত গ্রামবাসীরা। দেখো, দীর্ঘ কয়েকদিন কিন্তু সেরকম বৃষ্টি হয়নি, তবে দুদিন থেকে দেখা যাচ্ছে যে জলপাইগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকায় একটা মোটের উপর ভালো বৃষ্টিপাত হয়েছে। সব থেকে যেটি বড় সমস্যার বিষয় যে সিকিম, উত্তর সিকিম থেকে শুরু করে পাহাড়ের বিভিন্ন এলাকায় যে বৃষ্টি, সেই বৃষ্টির ফলে যে সেই জল কিন্তু তিস্তা নদী বরাবর নেমে আসছে এবং যার ফলে আমরা দেখতে পেলাম যে মাল মহকুমার যে বাগড়াকোট এলাকা রয়েছে সেখানকার সংলগ্ন টোটগাঁও গ্রামে ইতিমধ্যে কিন্তু তিস্তার জল ঢুকতে শুরু করেছে। সব থেকে যেটা বড় বিষয় তোমাকে বলে রাখবো, তুমি যেটা জানো যে গত বছর কিন্তু সিকিম আমরা হরপাবান দেখেছিলাম এবং তার পরবর্তী সময় তিস্তার যে নিচের অংশ অর্থাৎ সমতল অংশে সেই নদীগুলোতে কিন্তু একটা বিশাল বড় বালির চর পড়ে গেছে, অর্থাৎ তিস্তা নদীতে উচ্চতা সেটা কিন্তু অনেকটা উঠে গেছে আগের থেকে। কাজেই নদী জল উপচে পাশের প্রত্যেক এলাকায় ঢুকে পড়ছে এবং গ্রামের লোকজন কিন্তু রীতিমতো আতঙ্কিত, কেননা এখনো সেইভাবে বর্ষা শুরু হয়নি বা বৃষ্টি শুরু হয়নি। তারই মধ্যে এরকম পরিস্থিতি এবং প্রশাসনের তরফ থেকে কিন্তু সমস্ত বিষয়ের উপর নজর রাখা হচ্ছে যাতে কোনো রকম ভাবে কোনো রকম বন্যা পরিস্থিতি কিংবা অন্যরকম কোনো সমস্যা সৃষ্টি না হয়। তুমি জানো যে গত বছর আমরা দেখেছিলাম যখন সিকিমে বন্যা হয়েছিল তখন কিন্তু তিস্তার জলের জন্য কিন্তু তিস্তা নদীর পার বরাবর দুদিকে কিন্তু ব্যাপকভাবে প্লাবনের সৃষ্টি হয়েছে। তবে এখনো পর্যন্ত কিন্তু সেরকম সমস্যার কথা প্রশাসনের জানানো হয়নি, তবে কন্ট্রোল রুম খোলা রয়েছে এবং পাশাপাশি সমস্ত বিষয়ের উপর কিন্তু প্রশাসন নজর রাখছে। ধন্যবাদ কৌস্তব। কথা বললাম আমাদের প্রতিনিধি কৌস্তব ভৌমিকের সঙ্গে। সেই ছবি দেখতে পাচ্ছেন যেখানে বিপদসীমার উপর দিয়ে বইছে জল, তিস্তার জল এই মুহূর্তে বেড়ে গেছে। টোটগাঁওয়ে ঢুকছে তিস্তার জল, যার কারণে আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা এবং কন্ট্রোল রুম খোলা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। প্রত্যেক মুহূর্তে নজর রাখা হচ্ছে যাতে সেখানকার স্থানীয় মানুষজন তাদেরকে কোনো রকম বিপদের মধ্যে পড়তে না হয়। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি যেখানে তিস্তার জলস্তর বেড়ে গিয়েছে এবং গ্রামের মধ্যেও ঢুকে পড়ছে জল। টোটগাঁওয়ে ঢুকছে তিস্তার এই জল, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে যেখানে স্থানীয় প্রশাসন তারা প্রত্যেক মুহূর্তের ব্যবস্থাপনা রেখেছেন, নজরদারি রাখছেন যাতে সেখানকার মানুষজন তাদের কোনো রকম বিপদের মধ্যে পড়তে না হয়। সমস্ত রকম ব্যবস্থা রাখা হচ্ছে প্রশাসনের তরফে। প্রশাসনের পক্ষ থেকে নজরদারি যেমন চলছে যাতে পরবর্তী সময় ভুগতে না হয় সাধারণ মানুষকে, স্থানীয় বাসিন্দাদের, সেই দিকেও খেয়াল রাখা হচ্ছে। চোখ রাখবো পরের খবরে। ইলেকট্রিকের বাজারে যথেষ্ট নাম রয়েছে ম্যাজিক লাইটিং, তবে ভবিষ্যতে শুধু লাইটিংই নয়, ইলেকট্রিকের অন্যান্য সামগ্রী বাজারে আনতে উদ্যোগী এই সংস্থা। আর সেই উদ্দেশ্যে পুরনেই আলোচনার জন্য এক জায়গায় মিলিত হয়েছেন ম্যাজিক লাইটিং এর কর্মী, আধিকারিক, চ্যানেল পার্টনাররা। উপস্থিত ছিলেন সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলি এবং সংস্থার বাণিজ্য প্রধান অনিরুদ্ধ কাজারিয়া। লাইটিং এর বাজারে সেঞ্চুরি এলইডি এবং প্লাইয়ের বাজারে সেঞ্চুরি প্লাই একটি বহুল প্রচলিত ব্র্যান্ড। প্রতিযোগিতার বাজারে ম্যাজিক লাইটিং এও রাজ্যে তৃতীয় এবং পূর্ব ভারতে পঞ্চম স্থান দখল করে রেখেছে। বাজার দখলে এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। আগামী দিনে সংস্থার লক্ষ্য কেবল লাইটিংই নয়, ইলেকট্রিক্যাল বাজারে অন্যান্য সামগ্রী নিয়েও আত্মপ্রকাশ করা। সেই লক্ষ্যকে সামনে রেখেই কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হোটেলের সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর তথা ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও সংস্থার বাণিজ্য প্রধান অনিরুদ্ধ কাজারিয়ার উপস্থিতিতে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা ম্যাজিক লাইটিং এর কর্মী, আধিকারিক, চ্যানেল পার্টনাররা মিলিত হন। তারা প্রত্যেকেই শপথ নেন আগামী দিনে ইলেকট্রিক সামগ্রী ছাড়াও অন্যান্য জিনিস তৈরির বাজারে নিজেদের মেলে ধরবেন এবং লাইটিং ও ইলেকট্রিক্যাল বাজারে শীর্ষস্থান দখল করবেন। हमारे काफ़ी नए प्रोडक्ट्स आ रहे हैं। हमने लास्ट ईयर लाइटिंग के अलावा भी कई नए प्रोडक्ट्स लाए, इमर्शन हीटर्स लाए, हमने ये मच्छर मारने के रैकेट्स इंट्रोड्यूस किए और कई इलेक्ट्रिकल आइटम्स इंट्रोड्यूस किए। इस साल भी हम अपने स्टेबल में काफ़ी नए प्रोडक्ट्स लाना चाह रहे हैं। इलेक्ट्रिकल जो एक इलेक्ट्रिकल ब्रांड होती है उसके हिसाब से हम कई नए प्रोडक्ट्स ला रहे हैं। हो सकता है वायर्स, अप्लायंसेस, पंखे, ये सब हमारे फ्यूचर प्लान में है। অন্যান্য বছরের মতো এবছরও সংস্থার ইনসিট 24-এ উপস্থিত থেকে সংস্থার শ্রীবৃদ্ধি কামনার পাশাপাশি এগিয়ে চলা রাস্তায় কর্মীদের উৎসাহিত করেন সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলি। প্রোগ্রেস সব কিছুতে করতে হয়, স্পোর্টস, বিজনেস, ফিল্মস,
এক জায়গায় দাঁড়িয়ে থাকলে তো হবে না, ডাইভার্সিফাই সবাই করে, মানে সেই টি-20 ব্যাটিং মতো, এমনিও সুইপ মারতে জানতে হবে, রিভার্স সুইপ মারতে জানতে হবে। তো ডাইভার্সিফাই ইজ দ্য ওয়ে ফরওয়ার্ড ফর বিজনেস। আর আমি জানি তারা করবে, তারা সুইচেস ব্র্যান্ডেও আসছে, আর আশা করি তারা যে পথই নেবে সফল হবে তারা। এদিন উপস্থিত সকলেই আগামী দিনে বাজারে 1 নম্বর জায়গা দখলের আশা প্রকাশ করেন। কলকাতা টিভি। আর আরো এখন সময় হয়ে গেছে আরো একটা বিরতি নেওয়ার। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। জয়নগরের খবরে চোখ রাখবো বিরতির পর। শুট আউট, সেখানে বোমাবাজির ঘটনাও ঘটেছে, দুষ্কৃতীদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ রয়েছে। আর এই যে বোমাবাজি করা হয়েছে সেই অভিযোগ কিন্তু তৃণমূলের, বোমাবাজিতে জখম হয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য। জয়নগরের গড়দেওয়ানি পঞ্চায়েতের এই ঘটনা, সেই ছবি এই মুহূর্তে তুলে ধরবো আপনাদের সামনে, যেখানে জয়নগরে শুট আউটের ঘটনা এবং বোমাবাজিও করা হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ উঠেছে, যার কারণে জয়নগর গড়দেওয়ানি পঞ্চায়েতের এই ঘটনা। গ্রাম পঞ্চায়েতের সদস্যকে লক্ষ্য করেই গুলি চালায় বেশ কয়েকজন দুষ্কৃতী। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কথা বলবো আমাদের সঙ্গে প্রিয়গোপাল মুখোপাধ্যায়, আমাদের প্রতিনিধি রয়েছে, তার কাছ থেকে জানবো এই ঘটনা সম্পর্কে বিশদে। ঠিক কি ঘটেছে, কি অভিযোগ? একদমই, দেখো তোমাকে যেটা প্রথমেই বলে রাখি, জয়নগরের গড়দেওয়ানি পঞ্চায়েতের তৃণমূল সদস্য তপন মণ্ডল গড়দেওয়ানি মোড়ে বসেই কিন্তু ভোটারের যে স্লিপ হয়, যে স্লিপ বোঝানোর কাজ করছিল, হঠাৎই কিছু দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং সেখান থেকে সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়, সেখান থেকে তিনি পালিয়ে যান এবং সেই সময় দুষ্কৃতীরা আবার তার দিকে লক্ষ্য করে বোম ছোড়েন এবং সেই বোমের আঘাতে তিনি গুরুতর আহত হয় এবং তাকে রামকৃষ্ণ আশ্রম হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তাকে ভর্তি করা হয় এবং পুলিশে কমপ্লেন করলে পুলিশ ইতিমধ্যে এখনো কাউকে গ্রেপ্তার করেনি। ইতিমধ্যেই কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। তবে তৃণমূলের অভিযোগ সিপিএম ও বিজেপির দিকে, এদিকে কিন্তু সিপিএম আর বিজেপি তৃণমূলের এই ঘটনাকে গোষ্ঠী কন্দল বলে কটাক্ষ করেছেন। ধন্যবাদ প্রিয়গোপাল। কথা বললাম আমাদের প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায়ের সঙ্গে। অর্থাৎ সূত্রের যেটা খবর এবং যেটা ঘটেছে, আমাদের প্রতিনিধিও জানালেন যে গড়দেওয়ানি পঞ্চায়েতের তৃণমূল সদস্য তপন মণ্ডল মোড়ে বসে ভোটার স্লিপ গোছানোর কাজ করছিলেন। আর অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে, কিন্তু বরাত জোরে সেই গুলি লাগেনি তপনের গায়ে। একেবারেই তাই, এবং বরাত জোরে সেই গুলি না লাগলেও এদিকে গুলির শব্দ পেয়ে প্রাণ বাঁচাতে একটি দোকানে লুকিয়ে পড়েন তিনি, কিন্তু ধাওয়া করে তাকে দুষ্কৃতীরা। দোকানে ঢুকতে দেখে সেখানেও বোমা মারা হয়, আর তাতেই আহত হন ওই তৃণমূল নেতা এবং সেই ঘটনার জেরে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। গুলি বোমার শব্দে এলাকায় শোরগোল পড়ে যায়, ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা, অন্ধকারে গা ঢাকা দেয় দুষ্কৃতীরা। আর এরপর নয়াগ্রামের দিকে নজর রাখবো, কারণ নয়াগ্রামে ফের হাতির হানা। আর এই হাতির হানাতেই মৃত্যু হয়েছে একজনের। 70 বছর বয়স তার ওপরেই এই হাতির হানায় মৃত্যু হলো। ঝাড়গ্রামের নয়াগ্রামের রামকৃষ্ণপুরের বাসিন্দা, ঘটনাস্থলে বন দপ্তরের আধিকারিকরা রয়েছেন। হাতির হানায় মৃত্যুর ঘটনা নতুন নয়, এবারে একজন বয়স্ক যিনি মারা গেছেন, যার 70 বছর বয়স। এই ঘটনায় বন দপ্তরের আধিকারিকরা খতিয়ে দেখছেন ঠিক কি হয়েছিল, কিভাবে মৃত্যু হলো মানুষের, এবং ঝাড়গ্রামের নয়াগ্রামের রামকৃষ্ণপুরের বাসিন্দা তিনি। একেবারেই তাই, এবং ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় খবর পাওয়ার পরেই বন দপ্তরের আধিকারিকরা, এবং এই ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। কারণ এর আগেও যেভাবে হাতির হানা সেখানে ঘটেছিল, ফের একবার এই ধরনের ঘটনা, যেখানে হাতি ঢুকে পড়ে লোকালয়ের মধ্যে এবং হাতির হানাতে মৃত্যু হলো 70 বছর বয়সী এক বাসিন্দা, রামকৃষ্ণপুরের বাসিন্দা তিনি। হাতির হানায় মৃত্যু আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ ঘোষ। অরূপ, দেখো মধুপর্ণা, তুমি যেমনটাই বলছো, ফের সাত সকালে হাতির হানায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি নয়াগ্রাম ব্লকের রামকৃষ্ণপুর এলাকায়। জানা গেছে ওই ব্যক্তি সাত সকালে যখন প্রাতঃ ভ্রমণে গিয়েছিলেন, সেই সময় হাতির মুখোমুখি হন আর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কারণ প্রতিনিয়ত যেভাবে হাতির হানা বাড়ছে, তাতেই বন দপ্তরের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়ছে। কারণ এই মুহূর্তে জঙ্গলে খাবারের আকাল, তাই বিভিন্ন সময় দাঁতাল হাতির দল খাবারের সন্ধানে জঙ্গল ছেড়ে লোকালয়ে প্রবেশ করছে। আর সেই
লোকালয়ে প্রবেশ করে বিভিন্ন সময় বেশ কিছু গৃহস্থের বাড়িতে মধুমন্তী রয়েছে এবং পাশাপাশি এটাও জানতে চাইবো যে হাতি লোকালয়ে ঢুকে পড়েছিল এবং এই দুর্ঘটনার ঘটেছে তারপরে লোকালয়ে ফেরানো গেছে, বন দপ্তরের আধিকারিকরা কি বলছেন? দেখো, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের হুলাপাটির সদস্যরা। শেষপেশ হুলাপাটির সদস্যরা দাঁতাল হাতিটিকে জঙ্গলে ফেরত পাঠায়। তবে বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে মানুষজন, কারণ প্রতিনিয়ত দাঁতাল হাতির দল জঙ্গল ছেড়ে লোকালয়ে প্রবেশ করছে। এর আগেও আমরা দেখেছি ঝাড়গ্রাম জেলায় ক্রমশ হাতির হানায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। এই হাতির সমস্যা কবে সমাধান হবে সেদিকেই তাকিয়ে রয়েছে ঝাড়গ্রাম জেলাবাসী। একদমই, তুমি নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে। কথা বললাম আমাদের প্রতিনিধি অরূপ ঘোষের সঙ্গে। আরেকবার জানিয়ে রাখবো, যেখানে ঝাড়গ্রামের নয়াগ্রামে রামকৃষ্ণপুরের বাসিন্দা, তার উপরে হাতির হামলা এবং সেই হাতির হামলাতেই মৃত্যু হয়েছে তার। ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় বন দপ্তরের আধিকারিকরা এবং সেই হাতিটিকে বনের ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালান তারা। আপাতত সেই হাতিটিকে জঙ্গলে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলেই জানা যাচ্ছে। আর এরপর যে খবরের দিকে নজর রাখবো, আপনাদের নিশ্চয়ই মনে আছে লখিমপুর খেরির ঘটনা, আর সেই ঘটনার এবার পুনরাবৃত্তি। উত্তরপ্রদেশের গোন্ডাতে ব্রিজভূষণ সিং এর ছেলের কনভয় ধাক্কা। মৃত্যু হয়েছে দুজনের। পুলিশের প্রাথমিক রিপোর্টে নাম নেই করণ ভূষণের। বাজেয়াপ্ত করা হয়েছে ঘাতক গাড়ি। একেবারেই তাই। উত্তরপ্রদেশের বিদায়ী সাংসদ ব্রিজভূষণ সিং, তারই পুত্র বিজেপি প্রার্থী করণ ভূষণ সিং এর কনভয়ে থাকা গাড়ির ধাক্কাতেই মৃত্যু হয়েছে দুই শিশু। এই ঘটনায় একজন শিশু আহত হয়েছে। উত্তরপ্রদেশের গোন্ডার বৈকুণ্ঠ ডিগ্রি কলেজের কাছে কর্নেলগঞ্জ হুজুরপুর রাস্তায় ঘটনাটি ঘটেছে। একদমই তাই। আপনাদেরকে জানিয়ে রাখবো যে কুস্তিগির যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণ ছেলের কনভয়ের গাড়ি চাপা পড়ে মৃত্যু হলো দুই শিশুর। উত্তরপ্রদেশের বিদায়ী সাংসদ। এই ঘটনায় এখনো পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। ব্রিজভূষণ সিং তার ছেলের কনভয়ে ধাক্কায় এই দুর্ঘটনা। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, যেখানে কুস্তিগির যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণের ছেলের কনভয়ের গাড়িতে চাপা পড়ে মৃত্যু হলো দুই শিশুর। উত্তরপ্রদেশের বিদায়ী সাংসদ ব্রিজভূষণ সিং এর পুত্র তথা কাইজারগঞ্জের বিজেপি প্রার্থী করণ ভূষণ সিং এর কনভয় থাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হলো দুই শিশুর। ঘটনায় একজন শিশু আহত হয়েছে। গোন্ডায় যে ঘটনা ঘটেছে আরো একবার জানিয়ে রাখি, উত্তরপ্রদেশের গোন্ডার বৈকুণ্ঠ ডিগ্রি কলেজের কাছে কর্নেলগঞ্জ হুজুরপুর রাস্তায় করণ ভূষণকে কাইজারগঞ্জ কেন্দ্র থেকে প্রার্থী করেছে যে বিজেপি, সেই তারই কনভয়ের ধাক্কায় আজকে মৃত্যু হলো দুজনের। কুস্তিগির যৌন হেনস্থায় অভিযুক্ত তথা উত্তরপ্রদেশের বিদায়ী সাংসদ ব্রিজভূষণ সিং এর পুত্র করণ ভূষণ। আরো আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।